সবাইকে আমন্ত্রণ RRM স্টাইল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে 4 সংস্কার কমিশন অনেক আসলে সংস্কার প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 4 উপদেষ্টা 4 জন সংস্কার কমিশনের প্রধান এই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন। আমরা এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কার কমিশনের প্রতিবেদন। অতঃপর এ বিষয়ে নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। আছেন মোহাম্মদ হারুন রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য। আছেন ডাক্তার জাহিদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। মোহাম্মদ হারুন রশিদ, আমি একেবারেই সংবিধান সংস্কার কমিশনের মূলনীতি দিয়ে শুরু করতে চাই। অনেক আসলে সংস্কার প্রস্তাব এসেছে এবং সেই জায়গাটাই এখন যে সংবিধানে আমাদের যে মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ, গণতন্ত্র, এই বিষয়গুলো আছে, মানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেই জায়গায় নতুন করে 3টি বিষয় এসেছে। সেটি হচ্ছে যে আপনার সামাজিক সাম্য, সুবিচার নিশ্চিত করা, এই বিষয়গুলো সামনে এসেছে। এখানে এই বিষয়টাকে আপনি আসলে কীভাবে দেখেন, এটি একটু জানতে চাই, মূলনীতির জায়গাটাই। জি, ধন্যবাদ। আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা সংস্কার কমিশনের প্রধান এবং এর কমিটির দায়িত্বে ছিলেন, যারা গত 3 মাস আমি বলব অক্লান্ত পরিশ্রম করে এবং জাতির যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, একটা সুন্দর ভবিষ্যৎ রচনার লক্ষ্যে বিভিন্ন কমিশন ইতিমধ্যে যে নির্বাচন কমিশনের জমা দিয়েছেন, সেটা আমি এখনও বিস্তারিত পাইনি। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে প্রতিষ্ঠা ব্যক্তিরা এই ধরনের বিভিন্ন জনের মতামত সংগ্রহ করে অনেক পরিশ্রম করে এটা জমা দিয়েছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ। এখন আপনার এটা চূড়ান্ত করার ক্ষেত্রে যেটা দেখলাম যে রাজনৈতিক দলসমূহের সাথে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিস্তারিত আলোচনার পর বিষয়টা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো। তো মোটা দাগে যে বিষয়গুলো সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমি যেটুকু আলী রিয়াজের একটা ভিডিও ক্লিপ থেকে যেটুকু পড়লাম, তো এগুলো আমি মনে করি যে পজিটিভ দিক। কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে আমারও হয়তো কোনো মতামত থাকতে পারে। এই জায়গাটাই তবে ধরেন এখন যে আমাদের মূলনীতি সামাজিক সাম্য, ন্যায় বিচার, তো এটা আগেও সংবিধানে ছিল। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এখনকার সংবিধানে আছে। ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আমার ব্যক্তিগত মানবিক মর্যাদা, ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আমার গণতন্ত্র, এই 5টি বিষয় আসছে না। আপনি ধর্মনিরপেক্ষতা থেকে এখন রাখা হয়েছে? না, ধর্মনিরপেক্ষতা রাখা হয়নি। সেটা আমি মনে করি এই বিষয়গুলো আগেও ছিল, কিছুটা শব্দগত জাতীয়তাবাদ, মানে আগে এগুলো তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রেই ছিল। এগুলো আগে মূলনীতিতে পরে ইনক্লুডেড হয়। একটু হয়তো আপনার ভাষাগত কিছু আপনার হয়েছে। তাই মনে করি যে এগুলো যেহেতু এখন কেবল উপস্থাপন হয়েছে, এগুলো বিস্তারিতভাবে আসবে, আমরাও পাবো। তারপরে এই ব্যাপারে আমি মনে করি যে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে। আমাদের দলের পক্ষ থেকেও এই ব্যাপারে আপনার সুস্পষ্ট মতামত থাকবে। তবে আমি বলবো যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি যত দ্রুত সম্ভব এগুলো চূড়ান্ত রূপদানের মধ্য দিয়েই যে আমাদের যে রাজনীতিতে হানাহানি, রাজনীতিতে দুর্বৃত্তায়ন, রাজনীতিতে আপনার যে কর্তৃত্ববাদ বা যে ধরনের সংকটের কারণে বাংলাদেশ আজকে একটা মুখ থুবড়ে পড়ছে বারবার, এই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং যেটাই এখন আজকে সকলের প্রত্যাশা, সকলের আকাঙ্ক্ষা, যে আমরা 50 বছর পেরিয়ে গেছি বাংলাদেশ স্বাধীনতার পর একটা রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে, কিন্তু সত্যিকার অর্থে যে প্রত্যাশা, যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পালন করতে পারি নাই। আরেকটা বিষয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই জায়গাটা পরিবর্তন করে হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ। আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে ব্যক্তিগত মতামত আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আপনার জনগণতন্ত্র আর জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র এই ধরনের শব্দ এসছে, এগুলো আপনার আমি নিয়ে মন্তব্য করতে এই মুহূর্তে চাই না। কারণ এগুলো বাংলা ভাষাটা এমনই একটা বিষয় যে বাংলা ভাষার এগুলোর অর্থায়ন করলে বাংলা ভাষা এক ধরনের অর্থ আসে। কিন্তু এগুলো যেহেতু আপনার বৃহত্তর রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা হবে, যেহেতু এটা মৌলিক কাঠামোর প্রশ্ন মুখবন্ধের মধ্যে, যেখানে আমি মনে করি যেগুলো রাজনৈতিক দলগুলোর সম্পর্ক, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের সদস্য, সুতরাং এই ক্ষেত্রে আমার পার্সোনাল মতামত দেওয়াটা একটু কঠিন। তবে এগুলো যেহেতু ইতিমধ্যে উপস্থাপন হয়েছে, এগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে চূড়ান্ত আমরা চেপে যেতে পারবো বলে এগুলো নিয়ে খুব বেশি এগুলো কিন্তু মত পার্থক্য করার মতো বিষয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধর্মনিরপেক্ষতার বিষয়টা নিয়ে কি আলোচনা, আমার ঘোর আপত্তি আছে। কারণ আমাদের দেশের সিংহভাগ মানুষ আপনার ইসলাম ধর্মের অনুসারী। পৃথিবীর যে সমস্ত ইসলাম অধ্যুষিত দেশ আছে তার মধ্যে বাংলাদেশ একটা অন্যতম বৃহত্তম দেশ, যেখানে আপনার প্রায় 90% মানুষ মুসলিম অধ্যুষিত। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের
সংবিধানের যে আপনার সংশোধনী নিয়েছিলেন, পঞ্চম সংশোধনী, তার মধ্যে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল। রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়টাও তো ছিল। রাষ্ট্রপতি ধর্ম এটা এরশাদ সাহেব করেছে। এটা প্রয়োজন কি অপ্রয়োজন আমি এই মুহূর্তে বলবো না, তবে মূলত হচ্ছে যে আমরা যারা ইসলাম বিশ্বাসী অনুসারী তাদের আমাদের একত্ববাদে বিশ্বাস করি আমরা। সুতরাং ধর্মনিরপেক্ষতা অ্যাকচুয়ালি আপনার ইসলাম অ্যালাউ করে না। কোরআন এবং সুন্নাহ ইসলামের আপনার কোথাও ধর্মনিরপেক্ষ মানে আমি কোনো ধর্মই না, প্রত্যেকটা জড় পদার্থই বলেন, প্রত্যেকটা প্রাণী বলেন, প্রত্যেকটা ধর্ম আছে। মানুষও একটা ধর্মের অধিকারী। সুতরাং মানুষ, আপনি যদি 5-10টা লোক বসেন, সেখানে আপনার আইডেন্টিটি কী হবে? প্রথম পরিচয় হবে আপনি মানুষ, সেকেন্ড পরিচয় কি আপনার আইডেন্টিটি, আপনি কোন ধর্মের অনুসারী। তাহলে আপনাকে ধর্ম বাদ দিয়ে তো আপনি মানুষকে আপনি করতে পারবেন না। কেউ মুসলিম হবে, কেউ হিন্দু হবে, কেউ খ্রিস্টান হবে, কেউ বৌদ্ধ হবে, বা ইহুদি হবে, বা অন্য ধর্মের সংবিধান না থাকলে ভালো। ধর্মনিরপেক্ষতা, আমি এটার ব্যাপারে আমার আপত্তি থাকবে, এবং ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আমার পার্লামেন্টও বলেছে যে এটা ঠিক না আমাদের মতো দেশে। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। সংসদের আসন বিন্যাস নিয়ে আসলে স্পেসিফিক্যালি আপনাদের সুপারিশ সম্পর্কে একটু জানতে চাই। উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, একটু বিস্তারিত। জি, প্রথম কথাটা হচ্ছে এটা আসলে মূলত আমাদের সুপারিশের জায়গা না, আমাদের প্রস্তাবনার মধ্যে আমরা এটা এসেছি। কারণ হলো আমরা যখন অনেক স্টেক হোল্ডারের সাথে কথা বলছি, তারাও কথা বলেছেন আমাদের পার্লামেন্টের নেচার কি হবে, আসলে এটা সাংবিধানিক সিদ্ধান্ত, স্টেটকে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বা নির্বাচন ব্যবস্থার কাজ হলো পরবর্তীতে সেটার ইমপ্লিমেন্টেশনটা যাতে ঠিক মতো হয়। তো আমরা যেটা ইনফ্যাক্ট আমাদের জায়গা থেকে যে চিন্তা ছিল সেটা ম্যাচ করেছে সংবিধান সংশোধন যে কমিশন তাদের সাথে। সেটা হচ্ছে আমরা দ্বিকক্ষের কথা বলছি, তারাও বলেছেন, এবং অলরেডি সংবিধান সংস্কার কমিশন তারা তাদের এর আগে আমরা তথ্যটা জেনেছি যে নিম্নকক্ষে আসন সংখ্যা বাড়ানোর কথা, এটাকে 400 করার কথা, এবং উচ্চকক্ষে তারা বলছেন 105, এর মধ্যে 100টা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আবার 5টা রাষ্ট্রপতির কোটার মতো থাকবে, উনি ডিসাইড করে। এটা ভারতে আছে, ভারতের রাজ্যসভায় এরকম আছে। এখন যেটা হয়েছে, দীর্ঘদিন থেকে একটা আলোচনা চলছিল, আমরা বহু পরীক্ষা নিরীক্ষা করেছি। আমরা আমাদের ক্ষেত্রে যখন এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আলাপটা এসছে, মানে এটার তো কিছু যুক্তি আসলে আছে। যেমন ধরুন 2008 সালের নির্বাচনে হারুন ভাইদের দল ভোট পেয়েছে প্রায় 30%, কিন্তু সিট পেয়েছে এই 31-32টা, আর 27টা সিট পেয়েছে জাতীয় পার্টি, কিন্তু তাদের ভোটের পপুলার পার্সেন্টেজ ছিল 7%। সো এই যে ভোটের কম পেয়ে সিট বেশি হওয়া, কিন্তু আবার একই সাথে আমরা দেখলাম আমরা যদি লোয়ার হাউসে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা করি, তাহলে যেটা সমস্যা হবেই যে আমাদের সরকারই হয়তো গঠিত হচ্ছে না, সরকার টিকে থাকছে না। তো এই সমস্যারই একটা সমাধান আসলে এখন এটা দাঁড়ালো যে লোয়ার হাউসটা আমাদের আগে যে সিস্টেম ছিল, এটাকে ফার্স্ট পাস দ্য পোস্ট বলে, এই সিস্টেমটাই থাকবে, সরকার গঠন হবে লোয়ার পোস্ট দিয়ে, ওটা দিয়ে এগুলো হবে। আপার হাউস হচ্ছে সেম ইলেকশনে, মানে নতুন কোনো ইলেকশন নেই, সেম ইলেকশনে আপনার যে দল যত পার্সেন্টেজ, আমি একটু সহজে যদি বোঝাই, ধরলাম হারুন ভাইদের দল 35% ভোট পেয়ে 170 আসন পেল, ওনাদের কিন্তু সরকার গঠন হয়ে গেল। আপার হাউসে 100-র মধ্যে ওনারা কিন্তু 35টা সিট পাবেন। খেয়াল করুন, যদি দলের সবাই ভোটও দেয় তাদের পক্ষে, তারপরও 16টা সিটের গ্যাপ আছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য। এখন আমরা যদি এটা আমরা ডিফাইন করব কিভাবে আমরা আপার হাউসকে আমরা কি কি ক্ষমতা দেব, নানান রকম আপার হাউস আছে পৃথিবীতে, এর মধ্যে আমেরিকান সেনেট হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, এত পাওয়ার দেব নাকি দেব না, সো আমরা ডিসাইড করব। ধরুন আমি একটা ছোট উদাহরণ দেই, যে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে আইনগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটকে নিয়ে ডিল করে, ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটের সাথে জড়িত, মত প্রকাশের স্বাধীনতা, এরকম একটা বিল পাস হতে হলে বোথ দ্য হাউসে পাস হতে পারে। সব বিল যে আপার হাউস সহ পাস হতে হবে তা না, কিছু কিছু বিল এরকম কিছু রেস্ট্রিকশন রাখা। সংবিধান সংশোধনের প্রাথমিক প্রস্তাবনার জন্য 2 হাউসেই ধরলাম 2/3 মেজরিটি পেতে হবে, এইরকম কয়েকটা জায়গা। প্লাস আমেরিকা সেনেটে যেটা আছে, আমি এটা পছন্দ করি, যে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে ওখানে ভেটিং হয়, ওখানে এসে শুনানি হয়, বা রাষ্ট্রীয় পলিসির শুনানি হয়, কেউ একটা কিছু করে আসলো এসব ক্ষেত্রে। সো এটা আমরা ডিসাইড করব। এখন তাতে লাভ যেটা হলো, একটা সরকার স্টেবল হলো, কিন্তু সরকার আবার একেবারে ইচ্ছে মতো যা ইচ্ছে তা করতে পারলো না। প্লাস ওই যে পার্সেন্টেজ, একটা দল 5% ভোট পেল, কিন্তু সেই দলটা একটা সিটও পেল না, টেকনিক্যালি হতে পারে 10% ভোট পেল কিন্তু একটা সিটও পেল না, কিন্তু 10% ভোটের জন্য সে হয়তো লোয়ার হাউসে পেল না, কিন্তু আপার হাউসে সে 10টা সিট পেয়ে গেল। সো এই ব্যালেন্সিংটা সোফার আমাদের এক্সিস্টিং সিস্টেমে আমি মনে করি মোটামুটি ভালোভাবে কাজ করবে। এই জায়গাটা একটু মতামত চাই। না, এখানে দুটো বিষয় আপনার, আমি দ্বিকক্ষ বিশিষ্ট কক্ষের ব্যাপারে আমার আপত্তি নাই, জি, কিন্তু এর কাঠামোটা কিভাবে নির্ধারিত হবে সেটার ব্যাপারে আমার
কিছুটা আপনার বলবো যে বিষয় রয়েছে, যেমন আনুপাতিক বিষয়ে আমার আপত্তি আছে এক। আর 2 নম্বর হচ্ছে যে আপনার আপত্তি কেন এই জায়গাটায় বলছিলেন যে একটু না, মানে একেবারেই ব্যাপার হচ্ছে একপাক্ষিক শুনেন, সংসদ যাতে না হয়ে যায় সারা সেজন্য পৃথিবীতে, সারা বাংলাদেশের ভোটারদের আপনার চরিত্র, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সবকিছু আপনি আমেরিকার সাথে বাংলাদেশের এই মুহূর্তে যদি আপনি কম্পেয়ার করেন, আমরা তো এখনও গণতন্ত্র শিশু পর্যায়ে আছি। আপনাকে একটা জায়গায় যেতে হবে, চর্চার মধ্যে আসতে হবে, তারপরে আপনাকে সেই জায়গায় আপনাকে আরও উচ্চতর স্তরে যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। একটা জিনিস সবচেয়ে বড় কি, আপনি দেশকে যদি এগিয়ে নিতে যেতে চান, সব ক্ষেত্রেই শৃঙ্খলা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, জি সুশাসন ইম্পর্টেন্ট। এখন রাজনৈতিক দলের মধ্যে আপনাকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এখন রাজনৈতিক দলের মধ্যে যদি শুধু আপনি স্থানীয় নির্বাচনী এলাকায় হোক বা আপনার জাতীয় পর্যায়ে হোক, যদি মূল নেতৃত্বের কারণ ভাই এখন যেটি প্রস্তাব আসছে সেটা হচ্ছে নিম্নকক্ষ, যেখানে আসন বলা হচ্ছে 400 আসন 400 আসন। 400 বা 300 দেয়, ওখানে 400 বা 300 বা ওই জায়গাটায় সরকার গঠন হয়ে যাবে। সেটা দিয়ে আমার আপত্তি নাই। ওখানে কিন্তু সেটাতে আপনার proportional হবে না। 300 তে 350 হোক 400 উচ্চকক্ষে যদি আমাদের proportional বলছে, পপুলেশন যেহেতু আনুপাতিক হারে, বাড়ছে, জি। মনে করে যে না একজন সংসদীয় নির্বাচন হলে কোথাও 20 লাখ ভোট, কোথাও 5 লাখ, যদি আমাদের বিভাজন করার কথা বলা যায় সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আসন সংখ্যা যদি আমাদের অ্যাকোমোডেট করা যায় সংসদ ভবনে, যে 350 জায়গায় 400 করা সম্ভব হয়, সেভাবে সম্ভব হয়, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। সেটা আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ হতে পারে, কিন্তু আনুপাতিক ব্যবস্থার মধ্য দিয়ে মানে আপনি বলছেন যে উচ্চকক্ষে আনুপাতিক হারে আপত্তি আপনার। উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে তো ভোটই হচ্ছে, জি। আর উচ্চ কক্ষে আপনার এই আনুপাতিক হারে নির্ধারণ করতে গেলে তাদের কর্মপরিধি কি হবে, তাদের কাজ কি হবে, তারা কি, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখন আসে নাই। এই বিষয়গুলো যখন আমরাও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে আমাদের যে 31 দফার মধ্যে আছে, কিন্তু এখানে উচ্চ কক্ষের কাজ কি, নিম্ন কক্ষের কাজ কি, এই জিনিসগুলো নির্বাচন যে সংস্কার কমিশন যেটা আপনার প্রস্তাব গতকাল একজন করেছে। বলছিলেন এই জায়গায়, ঠিক আমি নামটা মনে করতে পারছি না, সেটা হচ্ছে যে আনুপাতিক হারের বিষয়টাই আওয়ামী লীগের বিষয়ে আসছে, যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নির্বাচনে বিষয় না। না আমি বলি আওয়ামী লীগ যদি নির্বাচন অংশ নেওয়ার সুযোগ পায় সামনে, সেক্ষেত্রে সংসদে আওয়ামী লীগও যদি আসন যে কটা পেলো আর আসন যদি নাও পাই, ভোটের পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষে তারা আসলে থাকার সুযোগ পাচ্ছে। না, সেটা আওয়ামী লীগকে সেটি আমি নিয়ে এই কোনো মুহূর্তে রকম- আলোচনা, আওয়ামী লীগকে নিয়ে আমি এই মুহূর্তে কোনো আলোচনা করতে চাই না। তবে যে আওয়ামী লীগ বাংলাদেশে প্রায় 70-80 বছর পুরনো দল, এখন তারা একটা খাদের কিনারে গর্তের মধ্যে পড়ে গেছে। এখন আওয়ামী লীগ নতুনভাবে সংগঠিত হবে কি হবে না, পারবে কি পারবে, সে সময় বলবে। কিন্তু বাংলাদেশে তো আপনার রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্তের ক্ষেত্রে পরিবর্তন আসবে নাকি, আসতেও পারে। তো আপনি তাদের একটা 30% 40% যে ভোটের তাদের পকেট আছে, তাদের যে মতামতগুলো আছে, কোনো না কোনো দিকে তো রাজনৈতিকভাবে একটা সেবে যায়। জামাত ইসলাম আপনার 71 সালে ধরেন যে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, দীর্ঘদিন তারা রাজনীতি করতে পারেনি। তো দীর্ঘদিন এখনও তাদের কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, কিন্তু তারা তো রাজনীতি এখন মাঠে আছে। সুতরাং আওয়ামী লীগ এখন যে গণহত্যা শরিক হয়েছে, দেশের গণতন্ত্র হত্যা করেছে, ভবিষ্যতে কী হবে বলতে পারবো না। সেটাকে কেন্দ্র করে আপনার এখন সংস্কার প্রস্তাব বা দ্বিকক্ষ এক কক্ষ এগুলো নিয়ে আমি ভাবছি না, আমাকে দীর্ঘমেয়াদী চিন্তা জি, জি। করতে আপনি হবে। বলছেন যে আনুপাতিক হারে আপনি আরো পরে চান বিষয়টা। আনুপাতিক হারে না, এটা আরো কিসে সময় হবে, এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হোক, এবং উচ্চ কক্ষের কার্য পরিধিটা কি হবে, উচ্চ কক্ষের যারা সদস্য হবেন, যেটা আমাদের জাহিদ সাহেব যেটা বললো, জি, জি, জি। যে হ্যাঁ ধরেন যে এখানে আপনার উচ্চ কক্ষের ক্ষেত্রে আমাদের সেইখানে যদি আরো উচ্চ স্তর, যেমন আমাদের এখন পর্যন্ত সংসদ সদস্যদের শিক্ষাগত যোগ্যতারই আপনার কোনো মানদণ্ড নেই। একটা জিনিস একটু যোগ করে দিই, জি, এটা please, interesting। please। আমাদের কমিশন কিন্তু উচ্চ কক্ষের জন্য বয়স সর্বনিম্ন 35 করছে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আমরা কিন্তু নিম্ন কক্ষের জন্য সেটা প্রপোজ করিনি, কিন্তু উচ্চ কক্ষের জন্য আমরা শিক্ষাগত যোগ্যতাটা ন্যূনতম স্নাতক এরকম প্রপোজ করি। এই জন্য হচ্ছে কি যে এই বিষয়গুলো আমি ডিটেলস যখন পাওয়া যাবে, আপনার এই জি, জি। কমিশনের রিপোর্টটা তো আমাদের কাছে হাতে আসেনি, তো যে কারণে যখন ডিটেলস পাওয়া যাবে তখন এই বিষয়গুলো আলোচনা করা আরো সহজ হবে। একটা বিষয় এখন একটু- উচ্চ কক্ষে যেমন আজকে আপনি ইউরোপের কথা বলেন, আমেরিকার কথা বলেন, যুক্তরাজ্যের কথা বলেন, জাপানে, তাদের মেম্বারদের যে শিক্ষাগত যোগ্যতা, আমেরিকার সিনেট মেম্বার হতে গেলে তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, তার ধারে কাছে আমরা আছি, হতেই পারবে না, ওখানে মেম্বারই হতে পারবে না, প্রার্থী হতে পারবে না। তাহলে সেই জায়গাগুলো আগে আমাকে অগ্রসর হতে হবে। জি। আপনি এই মুহূর্তে যদি আপনি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে চান, দেখবেন যে রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর সময়ের পক্ষ থেকে আপত্তি আসবেই। তো এই জন্য এই জায়গাগুলো, একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ক্ষেত্রে বিগত সময়েই চেষ্টা করা হয়েছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড পর্যায়ের মেম্বার বা সিটি কর্পোরেশন মেয়র, এদের শিক্ষাগত জন্য, সেটাই বিগত সব সরকার সময় করতে পারে, ডিলিট করে বসে আছে। যেহেতু আপনাকে জাতীয় সংসদ নির্বাচনের যখন আপনি একটা শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করবেন, তখন নিচে ট্যারগুলোও কিন্তু অটোমেটিক চলে আসবে যে না ঠিক আছে, এখানেও শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করতে হবে। ডাক্তার জাহিদুর রহমান, একটা বিষয় হচ্ছে যে সংসদের মেয়াদ নিয়ে একটা কথা হচ্ছে নিম্ন কক্ষে, যে 4 বছর কেন, মানে এটার যৌক্তিকতা কি? হ্যাঁ, এটাও সংবিধান সংশোধন কমিশন জি, যেটা জি। তারা এটা প্রপোজ করেছেন। আমার কাছে একটা জিনিস মনে হয়,
আমাদের সাধারণত দেশে প্রত্যেক আমরা 5 বছরের সংসদ দেখছি। হ্যাঁ, আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, যে দলগুলো ক্ষমতায় থাকে 5 বছর যদি হয়, তাদের এক ধরনের মানে খুব সুশাসন এখনই দিতে হবে। আপনি যখন ক্ষমতায় আসলেন, আচ্ছা ঠিক আছে 2 বছর যাক, 3 বছর যাক, আমি পরের 2 বছর একটু খুব সিরিয়াসলি কাজ করব, এরকম একটা টেন্ডেন্সি কখনো কখনো কাজ করতে পারে। আমি এর মধ্যে আমি মানুষকে 4 সুশাসন বছর দিলাম 5 বছর মধ্যে খুব বেশি না, পার্থক্য। বড় পার্থক্য আছে। মানে 1 বছর এর চেয়ে আবার কমাতে পারে না। মানে ব্যাপারটা হচ্ছে টেকনিক্যালি বলছি যত কম তত ভালো না। উত্তর হচ্ছে এর কম হলে আপনার তো কিছু পলিসি আছে, ওই পলিসিগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এটা শুধু আবার আপনার পলিসি না, একটা সরকার যখন ক্ষমতায় আসে তাকে ব্যবসায়ীরা দেখে, বিদেশি দেশরা দেখে যে এই সরকারটা যেহেতু 4 বছর আছে, ওর সাথে আমি কি কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ যাব, কি কি কাজ আমি তার সাথে করব, সেটা সেখানে যেমন হয়, দেশের ভেতরে ব্যবসায়ীরা তার ইনভেস্ট কিভাবে করবে, কতটুকু করবে এই সরকারের সাথে, সে এই সরকারের পলিসির অধীনে এই সব কিভাবে নেগোশিয়েট করবে, এটা করবে। সো 4 বছর যদি হয়, মানে এটার আইডিয়াটা ওই রকম যে তাহলে আপনি শুরু থেকে উইল বি অন দ্য টোজ, যে আমার তো আসলে খুব বেশি সময় নাই, আমি কখনোই আমার গা ছাড়া দিতে পারি না, আমি মানুষকে সার্ভ করতে হবে, আমি সুশাসন নিশ্চিত করতে হবে, আমার করাপশন কমাতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এটা করা। এবং যদি একটা ইলেকশনাল প্রসেস শুরু হয়ে যায়, 1 বছর কমা হয়তোবা যারা অন্য দল আছে পরবর্তী নির্বাচনে নির্বাচিত হতে চায়, তার ধৈর্যচ্যুতি ঘটার সম্ভাবনা কম হবে। সংরক্ষিত নারী আসন তো থাকছে না, মানে 100 আসনে সরাসরি ভোটে নারীরা নির্বাচিত হবে, এই জায়গাটা আপনাদেরও মতামত আছে, সেই জায়গাটা একটু বিস্তারিত জানতে চাই। মানে এই 100 আসন কি এই 300 কনস্টিটিউয়েন্সির বাইরে নতুন 100টি আসন হবে কিনা? দুরকম হতে পারে। এখন আমরা দুটো কমিশনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 100টা আসন তো বাড়বে, 400 আসন হবে এখন। মানে তার মানে ডিলিমিটেশন, মানে আপনার সংসদীয় আসনে যে সীমানা নির্ধারণ, সেগুলো নতুন করে নির্ধারণ করে 400 সিট হবে। এটা প্রত্যেকটা সরাসরি ভোট। সিস্টেমটা এরকম যে আপনি ধরুন প্রথমবার এই নির্বাচনে একটা লটারি করে 100টা সিট পেলেন, এই 100টা সিট নারীদের জন্য সংরক্ষিত থাকবে, যেখানে বিএনপি এবং অপরাপর যে কোনো দল প্রার্থী দিলেই, হারুন ভাইয়ের সিট যদি ওখানে পড়ে যায়, হারুন ভাই নমিনেশন এবার নিতে পারবেন না, ওখানে একজন নারীকে দিতে হবে, বিএনপি বা সব দল। এভাবে নারীর এগেইনস্টে নারী, এতে সরাসরি ভোট এবং কনস্টিটিউয়েন্সি থাকলো, এভাবে 100 হলো। পরের বার এই 100 আর থাকছে না, অন্য 100। এভাবে 4টা ইলেকশন হলে আপনি দেখবেন পুরো সাইকেল দেশের সবগুলো কনস্টিটিউয়েন্সিতে আপনি একজন করে অন্তত নারী সরাসরি নির্বাচিত পাবেন। এটা পর কতদিন আপনি রাখবেন সেটা পরের আলোচনা, কিন্তু একজন নারী যখন এভাবে সরাসরি ভোটে নির্বাচিত হলো এবং তিনি তার একটা গ্রাউন্ড পেলেন, তাতে এক ধরনের সংরক্ষিত, কিন্তু তিনি আবার সরাসরি ভোটে নির্বাচিত হলেন, এবং যেটা জরুরি কথা, তার একটা কনস্টিটিউয়েন্সি আছে। বাংলাদেশের যে সংরক্ষিত নারী আসন আছে, তাদের কারো কিন্তু কোনো কনস্টিটিউয়েন্সি নেই এখন। আপনি জাস্ট কিছু নারীকে একটা সংসদে বসিয়েছেন, ব্যাপারটা এইরকম। সো এরকম প্রস্তাবনা ওখানে দেয়া হয়েছে। জি, হারুন রশিদ, এখানে আসলে বিষয়টা কি শুনেন আপনার, আমরা তো আলোচনা করছি সংস্কার কমিশনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আমাদের সংকটটা কি, সমস্যাটা কি গত 50 বছরের? আমাদের সংকট এবং সমস্যাটা হচ্ছে, সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে আমাদের আইনের শাসনের অভাব, সুশাসনের অভাব। এই ক্ষেত্রে আমাদের এই 50 বছরের মধ্যে আমরা কেউ বলতে পারবো না যে আইন প্রয়োগের ক্ষেত্রে তারতম্য বা বৈষম্য হয়নি। আপনাকে এইটা আগে নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে, যে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো নাগরিকের উপর তারতম্য এবং বৈষম্য করা যাবে না। তাহলে আপনি ইনসাফ কায়েম হবে। আপনি দুদুকেই বলেন, দুদুকের গত 50 বছরের ট্র্যাক রেকর্ড কি? ক্ষমতাসীনদের জন্য এক ধরনের আইন প্রয়োগ, আর অপোজিশনদের জন্য আপনার এক ধরনের আইন প্রয়োগ। তাহলে আপনাকে আগে প্রথম যে আমাদের সংকটগুলো কোথায়, এই জায়গাগুলো আমাদের মন মানসিকতার, নীতি নৈতিকতার জায়গাটাতে রাজনৈতিক দলসমূহ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের জায়গার পরিবর্তন আনতে হবে। আপনি রাজনীতিবিদদেরকে আপনি নিয়ে আসেন, কিন্তু আজকে যারা প্রশাসনিক বিভিন্ন আমলা কর্মকর্তা, তাদেরকে আপনি দুর্নীতি দমন কমিশনের আওতায় আনতে পারছেন চাকরিরত অবস্থায়? আপনি এমপি থাকা অবস্থায় আপনি এমপিদের বিরুদ্ধে বা মন্ত্রীদের বিরুদ্ধে আপনি দুর্নীতি দমন নোটিশ পাঠাচ্ছেন, কিন্তু একজন আমলার বিরুদ্ধে কি পাঠাতে পারছেন? পুলিশের কর্মকর্তা পাঠাতে পারছেন, সেনাবাহিনীর কর্মকর্তা পাঠাতে পারছেন। অর্থাৎ আইন প্রয়োগের ক্ষেত্রে সাংবিধানিকভাবেই আপনাকে নিশ্চিত করতে, সংবিধান আছে, আইন প্রয়োগের ক্ষেত্রে তারতম্য এবং বৈষম্য করা যাবে না, এটা নিশ্চিত করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনার যে কোনো প্রতিষ্ঠানের জায়গা থেকে আপত্তি করা যাবে না। তাদের বিরুদ্ধে যদি আপনার আঙ্গুল তোলা হয়, তাকে অবশ্যই জবাব দিতে আসতে হবে। এই জায়গাটা যদি আপনি নিশ্চিত করেন, বাংলাদেশের 90% জায়গা আপনার সমাধান মিটে যাবে। নারী আসনের ক্ষেত্রে যেটা প্রস্তাব এসছে, আমি এক্ষেত্রে আসলে বলতে গেলে কিছু সমস্যা তৈরি হবে, কিন্তু নারী আসনের ক্ষেত্রে আমার আরও এক্সপেরিমেন্টের দরকার আছে, কারণ আমাদের এটার ক্ষেত্রে অভিজ্ঞতা খুব ভালো নয়। নারীদের আসনগুলোতে সরাসরি নির্বাচন হওয়াটাই উচিত। তাহলে যারা আমাদের
মহিলা নেত্রী যারা নির্বাচন মানে রাজনীতি করছে তাদেরকে মূল্যায়ন করা সম্ভব হবে। আপনি ইউনিয়ন পরিষদের যারা মহিলা সদস্য হচ্ছে, আপনার সিটি কর্পোরেশনের বা পৌরসভার যারা মহিলা কমিশনার হচ্ছে, আপনি এখানে বৈষম্যটা কোথায় যে একজন পুরুষ কমিশনার একটা নির্বাচনী এলাকা থেকে সে নির্বাচন করছে, আর একজন নারী 3টা নির্বাচনী এলাকা থেকে নির্বাচন, কিন্তু তাদের আপনার সমান। জি, তো এই যে একটা মানে আমি বলবো যে বৈষম্য হচ্ছে, এটা এই জায়গাগুলোকে আরও চিন্তা ভাবনা করতে হবে, যেটাকে একই রকম এর মধ্যে আনা যায় কি করে। আমি 100টা সিট নারীদের জন্য রাখলাম, তাহলেও তো 3টা নির্বাচনে তাকে ভোট করতে হবে। এইটা আসলে ডিলেস কীভাবে আপনার করেছেন? নির্বাচন অবশ্যই নারীদের নির্বাচন হওয়ার মধ্যে দিয়ে হওয়া ভালো, এই কারণেই যে তাহলে আপনার এই যে আমাদের সংসদ সদস্যের মধ্য দিয়ে নারী সদস্যদের নির্বাচন করার জায়গাটা পরিবর্তন হবে, এবং যারা প্রকৃত মাঠ পর্যায়ের রাজনৈতিক কর্মী, জনপ্রিয় মানুষ, তারা আপনার নির্বাচিত পার্লামেন্টে আসতে পারবে। তারা কিছু জাতির জন্য, নারীদের জন্য, সামগ্রিকভাবে সবার জন্য একটা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে। কিন্তু তারা তো হয়ে যাচ্ছে আপনার অনুকম্পার জায়গা, যে আমি দল থেকে নমিনেশন দিলাম, এই যারা সংখ্যাগরিষ্ঠ এমপি আছে তারা যাকে যাকে নমিনেশন দিয়ে সে আসলো। এটা আমার মনে হয় পরিবর্তন হওয়া দরকার আছে। আপনি বলছেন যে মানে আরো এক্সপেরিমেন্টের দরকার, সেক্ষেত্রে কি 100 নতুন 100 কিভাবে হবে? ধরেন যে আপনার বাই রোটেশনে যদি করতে চাই, যে ঠিক আছে 50টা সিট রাখলাম, বাংলাদেশের বাই রোটেশন যেটা বললো যে আপনার আমার ওখানে বাই রোটেশনে আসলো, পরের বার তারপরে সিটে আসলো, ঠিক আছে, এইভাবে বাই রোটেশনই আপনার নির্বাচনের জায়গাগুলো যদি একটা এটার ব্যাপারে আপনার আরো গভীরভাবে সবই তো আসলে দলগুলোর সাথে আলোচনার পরে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত। একটা বিরতি নিয়ে ফিরছি 70 অনুচ্ছেদ নিয়ে। দর্শক, ছোট্ট একটা বিরতির পরে ফিরছি। RRM স্টিল ইনসাইড পলিটিক্স আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত RRM স্টিল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ হারুন রশিদ, আছেন ডাক্তার জাহিদুর রহমান। মোহাম্মদ হারুন রশিদ, একটু 70 অনুচ্ছেদ নিয়েই কথা বলতে চাই। 70 অনুচ্ছেদে যেটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী বিষয়ে সংসদে অনাস্থা ভোটের সুযোগ ফেরানোর অংশ হিসেবে 70 অনুচ্ছেদ কেন্দ্রিক কিছু পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। সেই জায়গাটাই এখন যে বাস্তবতাতে 70 অনুচ্ছেদ মানে একরকম সংসদ সদস্যের হাত পা বেঁধে দেয়া, সেই জায়গাটায় বলা হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীরও অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া দরকার। অনাস্থা ভোটে আছে, সংবিধানে সে বিধান আছেই, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি 70 অনুচ্ছেদ নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে। 72 সংবিধানে 70 অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছিল। আপনার নিশ্চয়ই যদি ওই সময়ের বিশ্লেষণ করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিতে পারে, দলের বিরুদ্ধে কথা বলতে পারে না, 72 অনুচ্ছেদে আপনার 72 সংবিধানে 70 অনুচ্ছেদ বিদ্যমান ছিল। তখন ওই সময় 72 থেকে 75-এর 15 আগস্টের পূর্ব পর্যন্ত দেশের যে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং শেখ মুজিব তখন একটা আশঙ্কার মধ্যে ছিল যে তার সদস্যরাই তার বিরুদ্ধে হয়তো একটা অনাস্থা নিয়ে আসতে পারে, যে কারণে তখন সংবিধানের মধ্যে এই জিনিসগুলো নিয়ে এসেছিল। এবং পরবর্তীতে এটা পরিবর্তন সময়ের আয়োজনে আমি মনে করি 70 অনুচ্ছেদ যেভাবে আছে সেটাকে নতুনভাবে পুনর্গঠিত করা যেতে পারে। যেমন 70 অনুচ্ছেদ থাকার ফলশ্রুতি হয় কি, যখন আমরা বাজেট উত্থাপন হয় বা যে কোনো বিল উত্থাপন হয়, তো বিল উত্থাপনের সরকার বিল উত্থাপন করে, সরকার বিল উত্থাপন করার ফলশ্রুতিতে বিলের মধ্যে কোনো সংশোধনী বা বিলের মধ্যে কোনো, যেহেতু আইনগুলো আমরা পার্লামেন্টে বলি যে আমরা আইন তৈরি করি, আইন কিন্তু আমরা আমাদের সংসদীয় কমিটি আছে, তারপরে সেখান থেকে গিয়ে সংসদে উত্থাপন হয়, সেগুলাই হয়, কিন্তু মোটামুটি আইন তৈরি হয় অন্য জায়গা থেকে। এখন সেই জায়গাতে যদি আপনার এই যে কিছু কিছু জায়গার ক্ষেত্রে যে সরকারের সমালোচনা করা বা সরকার যে সমস্ত বিল বা যে সমস্ত উত্থাপন করে সেগুলোর ব্যাপারে সংশোধনী দেওয়া, পরামর্শ প্রদান করার ক্ষেত্রে 70 অনুচ্ছেদ বলতে যে সরকারের বিপক্ষে মন্তব্য করলে তার সদস্যপদ চলে যাবে, এই সব ক্ষেত্রে জায়গাগুলো আমার মনে হয় কিছুটা। এখন আমাদের তো অ্যাকচুয়ালি আমি বলবো কি যে মূল বিষয়টা কি, আমরা এই বিষয়গুলো যত কথা বলছি, আগে তো আমাদের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো শক্তিশালী করা লাগবে ভাই। এই গণতান্ত্রিক ইনস্টিটিউশন যদি আমি শক্তিশালী না করি, শুধু এই সমস্ত থিওরিটিক্যাল আলোচনা করে হবে না, তাহলে আমাদের মন মানসিকতা, আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন আসতে হবে। এইটা যদি আসে তাহলে এগুলো আপনি সংসদে আলোচনা করতে পারলেন না, কিন্তু ওই জিনিসগুলোতে দল বাইরেও আলোচনা হয়, তখন সরকারের সমালোচনা, সরকারের কথাও হয়। তো যে কারণে আমি মনে করি যে 70 অনুচ্ছেদের যে বর্তমান কাঠামোটা আছে আরও চিন্তাভাবনা করে এটাকে কিছু মডিফাই করতে পারে। কিন্তু 70 অনুচ্ছেদ এখনও যদি আপনি একেবারে ফ্রিডম দিয়ে দেন, যে ইচ্ছা করলে নির্বাচিত হলেন আপনি একটা দলের প্রতিনিধি হিসাবে, তারপর ওখানে আপনি একদম পুরো স্বাধীনতা দিয়ে দিলেন, তাহলে সেখানে একটা বিপর্যয়, একটা সংখ্যা তৈরি হবে, এবং এটা আমাদের মানে বারবার আমরা আরও কিন্তু ভয়ানক একটা হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকবে। ডাক্তার জাহিদুর রহমান, আপনারা যেটি প্রস্তাবে আসছে সেটি হচ্ছে যে একজন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, দুবার প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হতে পারবেন না।
যৌক্তিকতা কি? আসবো, তার আগে আমি 70 অনুচ্ছেদ নিয়ে কয়েকটা কথা একটু যোগ করতে চাই। এটা নিয়ে দীর্ঘদিন আমাদের সোসাইটিতে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি সংবিধান সংস্কার কমিশনের এই প্রস্তাবটাকে সমর্থন করি না ব্যক্তিগতভাবে। আচ্ছা, তার আগে একটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে আমাদের পার্লামেন্টে কি সরকারি দলের সদস্যদের সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না? উত্তর হচ্ছে যাবে, খুব ভালোভাবে যাবে। আমাদের সংসদের যত বলে না কেন, মানে তাহলে আমরা তো দেখলাম আসছি। সংসদগুলো দেখলাম। হ্যাঁ, বলে না, আসছে। আমাদের সংসদে দুই রকম সংসদ সদস্য আছে। একটা হচ্ছে সরকারি সদস্য। সরকারি সদস্য মানে যারা মন্ত্রী সরকারে আছেন, বাকি সবাই কিন্তু বেসরকারি সদস্য। মানে বিরোধী দল তো বটেই, সরকারি দলেরও যারা মন্ত্রী নন তারাও বেসরকারি সদস্য। আপনি ইচ্ছে মতো আপনি সরকারের সমালোচনা করতে পারেন, পদ যাবে না। পদ যাবে যদি আপনি ভোট দেন দলের বিপক্ষে। এটা হলো আর্টিকেল 70। খুবই জরুরি ছিল, এবং যে কারণে জরুরি ছিল সংবিধান সংশোধন কমিশন এটাকে এই কারণে তুলে দিতে চাইছে। আমি একেবারে এটা এন্ডোর্স করি না। বাংলাদেশের যে বিদ্যমান প্রেক্ষাপট আছে, আমি অনেকদিন একটা কথা বলেছি যে আমি পাকিস্তান কনস্টিটিউশনের রেফারেন্স দিয়ে, তারা আর্টিকেল 70 যেরকম আছে, মানে তাদের আর্টিকেল 70 না 59B ইফ আই এম নট রং। এই জায়গাটা একটু ধরেন, সংসদে যদি আপনি প্রতিনিয়ত দলের সিদ্ধান্ত বিরুদ্ধে কথা বলেন, পরবর্তী নমিনেশন আপনার সরকারের হাতে। সেটা হ্যাঁ, সমস্যা তো ওগুলো। আমরা গণতান্ত্রিক হইনি বলেই এটা যেহেতু পছন্দ করে না, সে কারণে হয় না। কিন্তু আমাদের লিগালি এবং কনস্টিটিউশনালি কোনো বার নাই। আমি অনেককে 70 অনুচ্ছেদ, আমি একদিন একজন আওয়ামী লীগের সংসদ সদস্যের সাথে উনি এই 70 অনুচ্ছেদের কথা বলছিলেন। আমি তখন তার সাথে ঠিক এই ডিবেটটা করেছিলাম। আমার স্পষ্টভাবে মনে আছে, না ইউ আর রং, এটা লিগাল এবং কনস্টিটিউশনাল কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো মানে 4টা জিনিস বরং আমি দূরে রাখার, মানে সরকার যখন গঠিত হচ্ছে, অনাস্থা প্রস্তাব, কেউ কেউ বাজেটকে এর মধ্যে রাখার কথা বলছেন, ট্রেজারি বিল, এবং সংবিধান সংশোধন। পাকিস্তানে এই 4টা জিনিস বাদে আর যে কোনো ক্ষেত্রে সংসদ সদস্যরা ভোট দিতে পারেন। ইনফ্যাক্ট আপনি এই ভোটের অপশন যদি না রাখেন, আর্টিকেল 70 এখন যেভাবে আছে, এটা থাকার ফলে পার্লামেন্ট থাকা না থাকার একেবারে কোনো রকম কোনো ভিন্নতা নাই। এটা একটা রাবার স্ট্যাম্প। একজন প্রাইম মিনিস্টার যা চাইবেন, আমি একটা উদাহরণ দিই, দেখবেন বাজেট একটা ট্রিক করতে আওয়ামী লীগ। বাজেট তো একটা আইন পাশ হওয়ার পর আগে একটা বিল হিসাবে আসলো, কিছু ট্যাক্স এমন সব বসানো হবে, তীব্র শোরগোল হবে বাইরে টাইরে, বিরোধীরা 2-4 জন, হারুন ভাই যখন এমপি ছিলেন উনি প্রচুর কথাবার্তা বলেছেন জনগণের স্বার্থে। দেখবেন প্রধানমন্ত্রী শেষে সিদ্ধান্ত নিয়ে 2-3টা, আচ্ছা ঠিক আছে এইটা প্রত্যাহার করা হোক, এটা করা হোক, মানে উনি যদি চান। অথচ একটা ভোটে কি হতে পারতো, ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসলো, হ্যাঁ, আইন লেজিসলেটিভ ডিপার্টমেন্ট করবে, তারপরে এটা আপনার স্থায়ী কমিটিতে যাবে সংসদের, কিন্তু শেষে তো ভোটের জন্য আসবে আলোচনার পর। যদি এমন হয় যে এটার ভোট ফ্রি থাকে, তখন দেখা যাবে আওয়ামী লীগেরই অনেক সদস্য এটার বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং এটা পাস হলো না। তাই তো হবার কথা, তাই হয় আসলে। সো এটার আমি পুরো তুলে দেওয়ার পক্ষে না, কিন্তু এটাকে মডিফাই করা জরুরি বলে মনে করি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে যে আলোচনাটা এসছে আসলে, সেটা হলো, এটা দীর্ঘদিন থেকে আছে, সেটা হলো মানে আমাদের এই যে টেন্ডেন্সি আছে মানে পদের মধ্যে থেকে যাওয়ার টেন্ডেন্সি, সেটা আমরা মনে করছি যে বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের ক্ষেত্রে এটা আমাদের দেশে খুব ভিভিডলি এক্সপোজড। যখন আপনি দুটো টার্ম থাকছেন, তখন যেটা দেখা যাবে যে এই সর্বোচ্চ নির্বাহীর জায়গাটা পরপর 2বার নাকি আমাদের 2বারের বেশি হতেই পারবেন না? এটা আমাদের এখানে 2বারের বেশি হতেই পারবেন না। এটা আবারও বলছি, এটা আসলে আমরা কিছু কিছু জিনিস ইনক্লুড করেছে যেগুলো আসলে আমাদের স্কোপ না, এটা আমাদের হাতে না। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আমাদের কাজ ছিল, কিন্তু আমরা যখন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, অনেকেই এগুলো নিয়ে খুব জোরে সোরে কথা বলেছেন, তারা চেয়েছেন। সো আমরা ওটাকে ওভাবেই আমাদের রিপোর্টে রেখেছি আসলে। আর যেটা প্রেসিডেন্ট হতে না পারা হচ্ছে এই কারণে যে 2বারের পর আপনি প্রেসিডেন্ট হওয়ার স্কোপ যদি থাকে, আমাদের আবার প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা একটা প্রপোজ করেছি, প্রেসিডেন্ট নির্দলীয় ব্যক্তি হবেন, দল মনোনয়ন দেবে। যেমন আমি উদাহরণ দিই, আওয়ামী লীগ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে দিয়েছিলেন, বিএনপি মিস্টার ইয়াজউদ্দিন আহমেদকে দিয়েছিলেন। সো আপনি নমিনেশন দেবেন, কিন্তু একজন নির্দলীয় ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে নমিনেশন দেবেন। সেটা যদি হয়, সেটার সাথে এটা কনফ্লিক্ট করে। জি, হারুন রশিদ, এই জায়গাটা একটু মতামত চাই। 2 নম্বর হচ্ছে নির্দলীয় ব্যক্তি আসলে বাংলাদেশে আসলে পাওয়া কতটা সহজ? রাজনীতিতে এই কথাটা খুব আসছে। একটু বলি, মানে নির্দলীয় মানে হচ্ছে অ্যাক্টিভ পলিটিক্স করেন না। ওকে, আমাদের রাষ্ট্রপতি কিন্তু নির্দলীয়, এটা একটু যোগ করি। সেটা হচ্ছে ভীষণ রকম দলের পদে থাকা মানুষ, এমপি থাকা মানুষ যখনই রাষ্ট্রপতি হচ্ছে। আপনি দেখেন যে দলের পদে না থেকেও এত বেশি দলবিজিত লোক বাংলাদেশে এখন মানে ডেভেলপ করেছে, গ্রাম থেকে শহর পর্যন্ত। হ্যাঁ, কিন্তু আমরা এটুকু বলি, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি কনস্টিটিউশনালি উনি আসলে নির্দলীয় ব্যক্তি, সর্বোচ্চ পদ। উনি যদি এমপি থাকেন, উনি ওখানে যাওয়ার সাথে সাথে ওনার এমপি পদ কিন্তু খারিজ হয়ে যায়,
ওখানে উপনির্বাচন হয়, আর কারো যায় না, প্রধানমন্ত্রী, স্পিকার, যা যাই বলুন সবাই এমপি থাকেন। সো টেকনিক্যালি ওটা কিন্তু একটা নির্দলীয় পদই। আর এখন আমি আপনার সাথে একমত যে দলীয় পদে না থাকলেও নির্দলীয় কিনা বলা কঠিন হবে। জি না, এখানে যেটা আপনার ডক্টর জাহিদ সাহেব যেটা বললেন যে আপনার, আমি তার সাথে দ্বিমত করছি না যে প্রধানমন্ত্রীর উন্নত বিষয়গুলো তো আমাদের দেশে যদি সত্যিকার অর্থে এই জায়গাগুলোকে আপনি করতে চান, তো এখানে প্রধানমন্ত্রীর পরপর 2 বার না আপনার সর্বোচ্চ 2 বারের বেশি থাকতে পারে, এটা একটা নির্ধারণ হওয়া ভালো। প্রস্তাব এসছে, আমি মনে করি এটাকে চিন্তা ভাবনা করা দরকার। বিএনপির পক্ষ থেকে বলেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেটা বললেন, যে আমি মনে করি রাষ্ট্রপতির যে সম্মান এবং মর্যাদা এবং যে জায়গাটা থাকার কথা, তো সেই ক্ষেত্রে জিয়া রহমানের সময় তো আপনার হয়েছে, তো অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছে। তো এই জায়গাতে নির্দলীয় লোক পাওয়া যাবে না, এটা সঠিক না। আমি দল বলতে বোঝাচ্ছি কি, দল বলতে বোঝাচ্ছি আমার তাহলে দলের কাঠামো আছে, নির্বাহী কমিটি আছে, আপনার উপজেলা কমিটি আছে, জেলা কমিটি আছে, থানা কমিটি আছে, বা শিক্ষকদের ফোরামের কমিটি আছে। এই সমস্ত সব কমিটিগুলোর মধ্যে বিএনপির সমর্থিত বা বিএনপির অঙ্গ সমর্থিত কোনো দলের সদস্য না হলে তো বুঝলেন যে সে আমার কেউ না। তো এই ধরনের স্কলার লোক তো বাংলাদেশে বহুত আছে, আপনি ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, বিভিন্ন পেশার মানুষ পাবেন, রাজনীতিতেও যারা আপনার সমাজ, যারা নাগরিক সমাজের লোক আছে সেখান থেকে পাবেন। আমি মনে করি এই ধরনের একটা চিন্তা ভাবনা ভালো একটা আইডিয়া। আমি বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে চলতি বছরের জুনের মধ্যেই, জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে। আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে প্রত্যাশিত সংস্কার করতে আগামী বছরের জুন পর্যন্ত সময় লাগবে। নির্বাচন কবে দেখছেন? না, ইতিমধ্যে কিন্তু আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, এবং বাস্তব যেটা আপনার মাঠের অবস্থা, আমরা সংস্কার কর্মসূচির বিরুদ্ধে নই, আপনার বিচার প্রক্রিয়ার বিরুদ্ধেও নই, কিন্তু বাস্তব অবস্থা যে একটা অনির্বাচিত সরকার এই দীর্ঘ সময় ধরে থাকলে রাষ্ট্রে বহু ধরনের সংকট তৈরি হচ্ছে। আমরা সমর্থন দিচ্ছি, কিন্তু যখন একটা সরকার দায়িত্বে থাকবে তাদের কিন্তু দায়িত্বটা ভিন্ন রকম হবে। প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, আইন প্রক্রিয়া সংস্থা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাপনার মধ্যে সব জায়গাতেই একটা অস্থিরতা বিরাজ করছে। এই সরকার তো অনেক বড়, অনেক বেশি মানুষের ম্যান্ডেট নিয়ে আসছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি, যে আমরা যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা পরিষদ, আমি কাউরি ছোট করে বলছি না, উপদেষ্টা পরিষদটা আরও আপনার মানে আমি বলবো যে জন আকাঙ্ক্ষা যোগ্যতম ব্যক্তিদেরকে দিয়ে আরও যে ক্ষেত্রে যারা অত্যন্ত স্কলার, সেটা কিন্তু আরও অত্যন্ত, এটা নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে? আমরা কেন সমালোচনা করব? উপদেষ্টা পরিষদের সদস্যতা আমাদের দেশেরই সন্তান, এটাকে আরও শক্তিশালী করতে পারতো। তো যে কারণে হয়েছে যে আপনার আমার ব্যক্তিগত অভিমত যে নির্বাচন অবশ্যই এবছরের মধ্যেই, এই নির্বাচন আজকে গুরুত্বপূর্ণ 4টা কমিশনের প্রস্তাব চলে এসছে। আগামী ফেব্রুয়ারিতে শুনলাম যে এটা রাজনৈতিক দলগ্রস্ত মতামত, আপনি ফেব্রুয়ারি মার্চের মধ্যে ঐক্যমত আসতে সময় লাগবে না, একমত হতে সময় লাগবে না, যেটুকু ঐক্যমত আসবে সেটা দিয়ে আপনাকে আগাতে হবে। আপনি তো ঝাঁপিয়ে দেওয়ার বিষয় না, এই জিনিসগুলো আপনি এখন যেটুকু ঐক্যমত আসার পরে যারাই সরকারে আসুক সেটা পরিবর্তন করতে চাইলে জনগণের কাছে জবাব দিতে আসতে হবে। সুতরাং এখন রাজনৈতিক দলসমূহের মধ্য দিয়ে যে আপনার একটা কনসেনসাস তৈরি হবে, সেইটার আলোকে আপনি সামনের দিকে অগ্রসর হন। আর সংস্কার প্রক্রিয়া তো এটাই যে চূড়ান্ত তা না, আগামী বছরও সংস্কার করতে হতে পারে। আমি যখন এক্সপেরিমেন্টে যাব, আমি যখন এটার এতে যেতে পারি, সে তখনও পরিবর্তন আসতে পারে। বিষয়টা এরকম, ধরেন মানে এই প্রশ্নটা আমারই মাঝে মাঝে আসে, ধরেন যারা এখন সংস্কার কথা তো রাজনৈতিক দলগুলো বলেছে, মানে বিষয়টা এরকম যে আগামী সরকার যারা আসবেন দলগুলো তাদের প্রতি একরকম বিশ্বাস করছে না যে তারা আসলে এগুলো করবেন, যে কারণে এখনই সব করে ফেলতে হবে। এটা একটা শ্রেণীর মধ্যে আপনার বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা তো আছেই আমাদের 50 বছর থেকে। আমরা এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে আস্থাহীনতার কারণেই তো আজকে তার দেশের এই সংকট। আপনি এখন এই বিশ্বাসহীনতার জায়গাটা আপনি কীভাবে তৈরি করবেন? এটা কি আমরা করতে পারবো? সংস্কার প্রস্তাব করলাম, আমরা একমত হলাম, পরবর্তীতে আমরা ক্ষমতায় এসে শেখ হাসিনা পার্লামেন্টে আইন পাশ করে বলে দিয়েছিল যে এই সংবিধানের পরিপন্থী যারা করবে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে, এই সংবিধানে এই অনুচ্ছেদ পরিবর্তন করা যাবে না। কত কি করেছে, তাতে কিছু হয়েছে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এখানে জনগণের প্রত্যাশাটা কি? রাজনৈতিক দলগুলো তো আপনার জনগণের নিয়ে তাকে এগিয়ে যেতে, এর বাইরে আপনি এইভাবে চাপিয়ে দিয়ে কিছু হবে না। যে কারণে আমি যেটা মনে করি যে আপনার সংস্কার যে প্রস্তাবগুলো আসছে, সরকার ইতিমধ্যে আলোচনার ক্ষেত্র তৈরি করছে, যত দ্রুত সম্ভব এটাও চলতে থাকবে। নির্বাচনের রোডম্যাপও সরকারকে দেওয়ার আহ্বান জানাচ্ছি। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি ডাক্তার জাহিদুর রহমান। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। RRM স্টিল ইনসাইড পলিটিক্সে কোথাও যাবেন, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত RRM স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। ডাক্তার জাহিদুর রহমান, এই যে সংস্কার প্রস্তাবগুলো আসছে আসলে মানে কত সময় লাগতে পারে নির্বাচনে, এটা আপনার মতামত চাই। কারণ এই নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি
কথা তো বলেছেই, আপনাদের ভেতরে কি এটা নিয়ে কোনো রকম আলোচনা নেই? আসলে সংস্কার কি এখন কতটুকু হবে সেটা খুব খোলামেলা বলি। যেটা হচ্ছে আমরা সবগুলো সংস্কার কমিশনের যত রিপোর্ট আছে আপনি দুই ভাগে ভাগ করে ফেলতে পারেন। কিছু রিপোর্ট আপনাকে সংবিধান সংশোধন করতে হবে, যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া একটা জেনুইন নির্বাচন হবে না, এটা আমরা এখন সবাই মানি। এটা আমরা আমাদের কমিশন বলছি, আবার তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান কমিশন বলছে, সবাই। ধরুন দুদক বলছে তাদের দুর্নীতি দমন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি হওয়া উচিত, আমিও মনে করি। আমরা যখন কনস্টিটিউশনে আলোচনা করেছি আমি বহুবার দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান কমিশন, তো এগুলো তো আসলে কোনোটা হবে না। আমরা নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু কনস্টিটিউশনাল চেঞ্জের কথা বলেছি, হবে না। সো এগুলো সরিয়ে রাখতে হবে। এগুলো সর্বোচ্চ একটা মতৈক্য হতে পারে, মতৈক্য হবে, এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা এটা কিভাবে সংবিধান কোন ফর্মের সেটা অ্যামেন্ড করে না রিরাইট করে সেটা ওই আলোচনা সরিয়ে রাখেন। সংশোধন কি হতে পারে, আর বাকিগুলো তো আসলে আইন প্রণয়ন করা। এখন যেহেতু সংসদ নেই, আপনি কতগুলো অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করে কাজ করতে পারেন। ১/১১ সরকার এরকম ১৫০ অর্ডিন্যান্স করেছিল, একটু যোগ করে রাখি, ওখানে মাত্র ৫০টা পরে আইনে পরিণত করেছে, তাও অবিকৃতভাবে না, অনেকগুলোই পরিবর্তন করেছে। সো আপনি যদি একমত হতে পারেন যে আমরা এই এই জিনিসগুলো করব, এই অনুযায়ী আইন সংশোধন করা আসলে খুব বেশি সময়ের ব্যাপার না, তাই না? কারণ আপনি তো, আমাদের রীতিমতো মিনিস্ট্রি আছে, এটা লেজিসলেটিভ ডিপার্টমেন্ট আছে আইন মন্ত্রণালয়ে, তারা এই আইনগুলো যেগুলো সংশোধন করা। তাহলে কি বিএনপি যেটা বলছে যে জুলাই আগস্টে সম্ভব যদি না, আমার কাছে বিএনপির জুলাই আগস্টে আমার কাছে একটু আর্লি মনে হয়, এবং বিএনপি আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, মিন করছে না। রাজনীতিতে কিন্তু রেটরিক থাকে। বিএনপি আসলে চায়, আমি যেটা বুঝি, এই বছরের মধ্যে নির্বাচন হোক, এটা চাইতে দেরিতে না হয়। কিন্তু আপনি বার্গেন করেন না, বার্গেন করার সময় দুই পক্ষ পরস্পরের দূরত্ব থাকে। আমি মনে করি এই বছরের তাতে এবছরের মধ্যে সম্ভব, আমি মনে করি প্রত্যাশিত সংস্কার, বা আরেকটু এখন ডিপেন্ড করবে আমরা আসলে কতদূর যাব। সংস্কারে তো আসলে শেষ নেই কত। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, ৪০০ সিটের কথা যদি বলেন, ডিলিমিটেশনের কথা যদি আসে, এটা এখন আমরা পারবো না, কারণ কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। কিন্তু যদি এটা আমরা করতে যেতাম, তাত্ত্বিকভাবে বলছি, এটা টাফ কাজ। আমাদের কিন্তু সীমানা নির্ধারণ নিয়ে আমরা একটা আলাদা কমিশন প্রপোজ করেছি, এটা খুবই টাফ কাজ। অনেক ধন্যবাদ। মোহাম্মদ হারুন রশিদ, এটা একটা বিষয় কি, আমি প্রায় ৪০ বছর থেকে ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে, প্রায় গত ৩০-৩৫ বছর থেকে জাতীয় রাজনীতিতে নির্বাচন নিজে করছি, এবং স্থানীয় সরকার নির্বাচন আমাদের দলের প্রতিনিধি আমি পরিচালনা করি। নির্বাচন কমিশন যে সমস্ত বিষয়গুলো বলছে, আমাদের আইন আছে, প্রয়োগটা কোথায়? আচ্ছা, আমরা শেষ পর্যায়ে আমি একটা প্রশ্ন করি, আপনি এটা যদি একটু শেষ করেন। সেটা হচ্ছে যে এইটার মতকে পৌঁছানো নিয়ে কোনো রকম জটিলতা দেখছেন কিনা? নির্বাচন বিলম্বের কথাও এসেছে, আর শঙ্কা করছে বিএনপি। এই যে নির্বাচনে এই যে প্রস্তাবগুলো আপনি দেখছেন সামনের টেবিলে, এবং আরো কিছু প্রস্তাবনা আসবে, কয়েকটা কমিশনটা বাকি। আমি নির্বাচন এটা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে না, ভবিষ্যৎবাণী আমি করতে পারবো না। মতানৈক্য হতেও পারে, কারণ আপনার এখানে ভিন্ন মত আসতেই পারে, সেটা আলোচনার মধ্যে দিয়ে যেটা আপনার যেটুকু মতৈক্য আমরা আসবো, সে আলোকে আমাদের আগাতে হবে। কিন্তু নির্বাচনের ব্যবস্থার ক্ষেত্রে দেখেন, আইন আছে। আমি নির্বাচনে অংশগ্রহণ করলাম, নির্বাচনে অংশগ্রহণ করার পরে আমি আমার শিক্ষাগত যোগ্যতা, আমার এনবিআরের আমার যে রিটার্ন দাখিলের কাগজপত্র, আমার মামলা মোকদ্দমার তথ্য সব কিছু দিলাম। এখন দেওয়ার পরে নির্বাচিত আমি হয়ে গেলাম। প্রতিপক্ষ নির্বাচন রিটার্নিং অফিসারের কাজ কি? যে আমার এই জিনিসগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে নিশ্চিত করা, তারপরে তারা স্বাক্ষর দিয়ে অনুমোদন দিল, হ্যাঁ ঠিক আছে। এর পরবর্তীতে দেখা গেল যে আমি নির্বাচিত হওয়ার হয়েছে, আমার তথ্য গোপন করেছি বা আমি সঠিক তথ্য দিইনি, তাহলে উচিতটা হবে কি, যদি আমার তো স্বাক্ষর আছে, আমি তো অস্বীকার করতে পারবো না যে আমি এটা স্বাক্ষর দিইনি, তাহলে আপনার উচিত হবে যে এই সমস্ত অসত্য তথ্য বা সত্য গোপন করে কোনো কিছু দাখিল করলে নির্বাচিত হওয়ার পরও তাকে আপনার কোনো আদালত নির্বাচন কমিশন তার আপনার বাতিল করবে। আমি এখন একটা তথ্য যাচাই করতে হবে, এবং যে কোনো ধরুন ৩ বছরের মাথায় তার এই হলফনামায় মিথ্যা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি শেষ করি, আমরা তো শেষ করছি। আমি দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি নির্বাচনে ভোট, একজনের প্রার্থীর আরেকজন যে ভোট দিচ্ছে, আপনি বেশি কিচ্ছু লাগবে না, যদি এইটা সদিচ্ছা থাকে। একটা সেন্টারের আপনি ধরেন যে ২০০০ ভোট কাস্টিং হয়েছে আপনার, সে আমার ১২০০ ভোট, ঠিক আছে না? তো ১২০০ ভোটের তো ব্যালট পেপারে ভোট হবে, এখন তার ডিজিটাল এতে যাবে না। আমি ব্যালট পেপারে কিন্তু প্রত্যেকের ভোটার নাম্বারের পাশে তার টিপসই থাকে, সেখানে সব কিছু থাকে। তাহলে আমি ১২০০ ভোটের মধ্যে যদি ১০টা ভোট বা ২০টা ভোট যদি আপনার জাল থাকে, আমি জাস্ট একটা সেন্টারের ফলাফল যদি কাউন্ট করি এবং ভোটারদের তথ্য সংগ্রহ করি যে তুমি ভোটটা দিয়েছো কিনা, না দেয় যদি ফলস থাকে, অনেক ধন্যবাদ দিতে চাই। আমরা এক লাইন যদি একটু যোগ করতে চান। এক লাইন মানে আমি আমাদের আরেকটা কাজের কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে বিগত যে 3টা নির্বাচন হয়েছে, তাতে আমাদের আইনে নির্বাচন কমিশনকে দায়ী করার স্কোপ নাই, অফিসারদের শুধু। আমরা ইনফ্যাক্ট এটা প্রপোজ করছি যে
এই রকম ক্রাইমের কিছু যাতে জন্য হয়। ওই পর্যায়ে কেউ পলিসি অনেক ধন্যবাদ দর্শক। এই ছিল আজকের ইনসাইট পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।